সরকারের মধ্যে রাসেল ভাইপার ঢুকে গেছে, ধরার মতো বেজি নেই, বললেন ব্যারিস্টার সুমন। সরকার খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে, বলছে গণতন্ত্র মঞ্চ। জানাবো, নামছে বন্যার পানি, বাড়ি ফিরছে মানুষ, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশকে তিস্তা গঙ্গার পানি দিতে বিরোধিতা মমতার, মোদীকে চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের মধ্যে রাসেল ভাইপার ঢুকে গেছে, ধরার মতো বেজি নেই, বললেন ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক বলেছেন, রাসেলস ভাইপার সাপ সরকারের মধ্যে ঢুকে গেছে। প্রকৃতিতে যখন সাপ আসে তখন বেজিও থাকে, এ বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। সরকারে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে, কিন্তু সেই সাপকে ধরার মতো বেজি নেই, তাই সাপ বেড়েই চলেছে। তিনি বলেন, রাসেলস ভাইপারের কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো কতটা দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি, সেখানে এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল। ছাগলকাণ্ড না ঘটলে আর ফেসবুক ভাইরাল না হলে এ লোকের বিষয় তো সামনেই আসতো না। সৈয়দ সাইদুল হক বলেন, অর্থ পাচার ও সরকারের বড় সমস্যা, কিছুতেই এটা ঠেকানো যাচ্ছে না। দুর্নীতি করলে তো সেই টাকা অর্থনীতিতে ফিরিয়ে আনা যায়, পাচার হয়ে গেলে যেই দেশে যায় সেই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আমরা তো বঙ্গবন্ধুর খুনিদের আনতে পারিনি, আর পাচার করা টাকা ফেরত আনবো কিভাবে? অর্থ পাচারের কারণে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। ব্যারিস্টার সুমন বলেন, বেনজির কাণ্ড, সাবেক আইজিপি, উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, স্বরাষ্ট্রমন্ত্রী জানলো না, আর কিছুদিন সময় পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এ বেনজির সাহেব। এটা তাই মন্ত্রণালয় এড়াতে পারে না, এখন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, যদি এমন হয় কিছু জমানো টাকা রয়ে গেছে যেটাকে সাদা করবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সুযোগ ব্যবহার করে বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের আদর্শের উত্তরাধিকারদের টাকাও যদি সাদা হয়ে যায়, এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না। এ সরকারকে কয়েকটা চাপ নিতে হবে, এ বাজেটে ঋণ নিয়ে উন্নয়ন ব্যয় মেটাতে হবে। 2.5 লাখ কোটি টাকা ঋণ নেওয়া হবে। এমপি হওয়ার পর আমি কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছি, 50 লাখ টাকা ব্যাংক ঋণ নিয়েছি, এতেই রাতে ঘুম হয় না। 2.5 লাখ কোটি টাকা ঋণের চাপ নিয়ে প্রধানমন্ত্রী কিভাবে ঘুমাবেন, তাই উনিই জানেন। তবে আমি প্রধানমন্ত্রীকে চিনি, বঙ্গবন্ধু কন্যা এমন এক পাখি যিনি বসেন ডালের উপর, কিন্তু ভরসা রাখেন নিজের পাখার উপর। এই কারণে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে গেলেও পদ্মা সেতু তৈরি করেছেন। শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলেছিলেন বাংলাদেশের দেউলিয়া হওয়ার সময়ের ব্যাপার। পাকিস্তান যখন দেউলিয়ার পথে, তখনও একই কথা বলেছিল সবাই। ভারত অর্থনৈতিকভাবে চাপে পড়লেও একই কথা সামনে এসেছে, কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে দাবিয়ে রাখা যায়নি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সম্পদ আমাদের চেয়ে কম ছিল না, শুধু তাদের হাতে ছিল না একজন শেখ হাসিনা। এখন আমাদের বড় চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া। সরকার যেমন সংসদে বাজেট দিচ্ছে, সরকারকে ব্যর্থ করতে আরো একটা বাজেট আছে। সেই বাজেটের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে আছে ডলার। সরকার খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে, বলছে গণতন্ত্র মঞ্চ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন 6 দলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। এ বিবৃতিতে তারা বলেছেন, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থায় খালেদা জিয়ার জীবন বাঁচাতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো জরুরি, কিন্তু সরকার খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করছে। বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলছেন, খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে যে দেশে তার উন্নত চিকিৎসার সুযোগ নেই, কিন্তু সরকার চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে খালেদা জিয়ার প্রতি অমানবিক ও অসাংবিধানিক আচরণ করেছে। বিবৃতিতে নেতারা দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর দাবি জানান। অন্যথায় সরকার দায় এড়াতে পারবে না বলে তারা সরকারকে সতর্ক করে দেন। বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৯ বছর। শর্ত সাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও প্রবীণ বয়সে খালেদা জিয়া কার্যত কারাবন্দী। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। নামছে বন্যার পানি, বাড়ি ফিরছে মানুষ, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র।
সিলেট, সুনামগঞ্জ এবং উত্তরের রংপুর, কুড়িগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন মানুষ। তবে সিলেটে বৃষ্টিতে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে নদ নদীতে পানির কমার পাশাপাশি তিস্তা, যমুনা সহ বিভিন্ন নদীতে আবার তীব্র ভাঙন দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক, সেই সঙ্গে বেড়েছে সংকট। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর, সিলেটে গত 3 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর সকালে বৃষ্টি হয়েছে, ফলে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ 4.1 মিলিমিটার। তবে সোমবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 51 মিলিমিটার। সুরমা ও কুশিয়ারা নদীর 4 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসন ও আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, 28শে জুন থেকে সিলেটে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। আগাম সতর্ক থাকতে বলেছে সিলেট জেলা প্রশাসন। নগরের বিভিন্ন ওয়ার্ডের নিচু এলাকা এখনো পানির নিচে। সিলেট বঙ্গবীর রোডে হাঁটু সমান পানি। সিলেট সুলতান রোডের নর্থ ইস্ট মেডিকেল কলেজের সামনে হাঁটু জল থাকায় ইঞ্জিনে পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে। বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন যাত্রীদের। খোজারখলা, কায়স্থরাইল, তালতলা ও উপশহর এলাকার বাসাবাড়িতে এখনো পানি। অপরদিকে সিলেটে বিভিন্ন উপজেলার প্রধান প্রধান সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরে ফিরতে শুরু করেছে অনেকে। কেউ কেউ রয়েছেন ফেরার অপেক্ষায়। তবে বন্যা কবলিত ওইসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাওয়া হচ্ছে, তবে বানভাসীদের দাবি তারা যা পাচ্ছেন তা চাহিদার তুলনায় খুবই কম। আশ্রয় কেন্দ্রগুলো শুকনো খাবার পেলেও বাড়ি গেলে এটি মিলবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পুণ্যার্তরা। সিলেটের গোপালগঞ্জের কুশিয়ারা ডাইকের উপর দিয়ে ঢুকছে পানি। উপজেলায় ভাদেশ্বরের মিরগঞ্জ বাজার পয়েন্ট দিয়ে এ পানি ঢুকে পড়ার কারণে বাজারে 2 শতাধিক দোকানপাট বন্ধ রয়েছে। সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ধীরগতিতে নামছে পানি। মেঘালয়ে পাহাড় থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে গেছে উপজেলার বিভিন্ন সড়ক। এখনো পানির নিচে তলিয়ে আছে অনেক গ্রামীণ সড়ক। লন্ডভন্ড হয়েছে বীজতলা ফসলের মাঠ, মৎস্য খামার। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন মানুষ। পানি কমতে শুরু হওয়ার স্বস্তিতে ফিরেছে বন্যার্তদের মাঝে। খোঁজ নিয়ে জানা যায়, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাতগাঁও, শিংচাপড়াই, দোয়ার বাজার, ছইলা, আফজালবাদ, চরমহল্লা, কালারুকা, ইসলামপুর ও নোয়ারা ইউনিয়নের রাস্তাঘাট। একাধিক সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই ভাঙন এলাকা পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। আপাতত সড়কে ছোট যানবাহন চলাচলের জন্য সরকারিভাবে ইউএনও 1 লাখ, উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে 50,000 ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে 50,000 মিলিয়ে 2 লাখ টাকার মাটি ভরাটের সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা এলজিইডি প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, বন্যায় উপজেলা 5 থেকে 6 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাতক সওজ বিভাগের সহকারী প্রকৌশলী সালাউদ্দিন সুজাক বলেন, বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ছাতক সুরমা সেতুর উভয় অ্যাপ্রোচ সড়ক। দোয়ারা বাজার উপজেলার অংশে একাধিক স্থানে গর্ত ভাঙন সৃষ্টি হয়েছে। ছাতক গোবিন্দগঞ্জ সড়কের ঝাওয়া ও সুফিনগর এলাকায় একাধিক স্থানে গর্ত ভাঙন রয়েছে। জগন্নাথপুর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 3 থেকে 4 দিনে পানি কমেছে প্রায় 1.5 ফুট। আশ্রয় কেন্দ্রগুলোর প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানির অভাবে মানুষ কষ্ট করছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানার, বন্যার্তদের জন্য এ পর্যন্ত 72 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এগিয়ে এসেছে। পুরো উপজেলা 143টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4,000 বন্যার্ত আশ্রয় নিয়েছেন। বাংলাদেশকে তিস্তা গঙ্গার পানি দিতে বিরোধিতা মমতার, মোদীকে চিঠি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই তিস্তার পানি ভাগাভাগি চুক্তি নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতে চরম ক্ষুব্ধ হয়েছেন মমতা। অসন্তোষ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন মোদীকে। তিস্তা এবং ফারাক্কার পানি বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ব্যাপক বিরোধিতা করেছেন তিনি। এমনকি একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্যের সচিবালয় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিস্তা ফারাক্কার জল বন্টন নিয়ে কেন্দ্রীয় পদক্ষেপ তিনি যে সন্তুষ্ট নন তা পরিষ্কার করেন। তিনি বলেন, পানির আরেক নাম জীবন। ওরা জানে না যে উত্তরবঙ্গের একাংশের মানুষ আগামী দিনে খাবার পানি পাবে না।
তিস্তায় পানি নেই, ভাবছে গায়ের জোরে। উত্তরবঙ্গ থেকে জিতেছি বলে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করব। কেন্দ্রীয় সরকার বাংলার পানি বিক্রি করে দিয়েছে। সিকিম যখন তিস্তা নদীর উপর 14টা হাইড্রো পাওয়ার করেছে তখন তারা চোখে দেখেনি, আর এখন বলছে সব পানি দিয়ে দাও। কিন্তু দিতে তো আপত্তি নেই, আমার থাকলে তো দেবো। আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়, বলেন তিনি। মমতা বলেন, আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি, তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমি নিজে যখন রেলমন্ত্রী ছিলাম তখন ভারত বাংলাদেশ রেলওয়ে সার্ভিস করে দিয়েছি, বাস সার্ভিস পরিষেবা চালু করেছি। ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা ও ভাতে মারার অভিযোগ করে মমতা ব্যানার্জি বলেন, বাংলাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত চলছে, আবার বলছে তিস্তার পানি দেবে। এ সময় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, কেন্দ্র যদি না শুনে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেয় তবে বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে আন্দোলন চলবে। মমতার মতে বাংলাকে বঞ্চনা এবং বাংলার পানি বিক্রি দেওয়ার অর্থ হলো আগামী দিন গঙ্গার ভাঙন আরো বাড়বে, মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাবে। এমনকি ফারাক্কায় ড্রেজিং করে না, ফলে কলকাতা বন্দর নষ্ট হয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ফারাক্কা নিয়ে আবার চুক্তি নবায়ন করা হচ্ছে, আমাদের জানানো হয়নি। বাংলাকে বাদ দিয়ে আগেই এই বিষয়গুলোকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে, আর ফারাক্কা চুক্তির কারণে আমরা 1996 সাল থেকে কষ্ট ভোগ করছি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের যে রুপি দেওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি। আত্রাই নদীর উপর বাংলাদেশ সীমানায় বাঁধ দেওয়ার বিষয়ে মমতা বলেন, আত্রাই নদী দিয়ে একসময় পানি আসতো, তখন বালুরঘাট তথা গোটা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ সেই পানি পেত, কিন্তু চীনকে দিয়ে বাংলাদেশ সেখানে একটা বাঁধ তৈরি করে পুরো পানিটা বন্ধ করে দিয়েছে। আমি বারবার চিঠি দিয়ে এর প্রতিবাদ করেছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।